সিক্স সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য রেশিও অ্যানালিসিসের একটা ভিডিও নিয়ে আবার ফিরে এলাম। তো সিক্স সেমিস্টারে এখনো তোদের যতটুকু অঙ্ক আমি করিয়েছি তাতে করে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোপ্রাইটার্স ফান্ড। এই জায়গাটা একটা অঙ্ক করতে হবে এবং একটা অঙ্ক আমি করাবো, এবারে তার সাথে কিছু অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করতে দেবো, তাহলে তোরা অঙ্কগুলো ঠিকভাবে করতে পারবি। আগের মতোই একটা ভিডিওর মধ্যে দিয়ে এটাকে করানো সম্ভব নয়, তার কারণ একটা বড় আলোচনা, বেশ কতগুলো পার্টে ভেঙে ভিডিওগুলো তোদেরকে আমি ডিস্ট্রিবিউট করব। তার আগে একটুখানি জেনে নেওয়া যাক যে প্রোপ্রাইটার্স ফান্ড বলতে কি বোঝায়। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা জানি যে ব্যালেন্স শিটের দুটো দিক থাকে, একটা হচ্ছে লায়াবিলিটি দিক আর একটা হচ্ছে অ্যাসেটস দিক। তাই এখানে না, যেহেতু লায়াবিলিটি দিক আর অ্যাসেটস দিক থাকে, তাহলে সেই জন্য আমরা এখানে বলবো একটা হচ্ছে লায়াবিলিটি অ্যাপ্রোচে প্রোপ্রাইটার্স ফান্ড বার করতে হয়, আর একটা অ্যাসেটস অ্যাপ্রোচে প্রোপ্রাইটার ফান্ড বার করতে হয়। কেমন কি বললাম? একটা লায়াবিলিটি অ্যাপ্রোচে প্রোপ্রাইটার ফান্ড বার করতে হয় আর একটা অ্যাসেটস অ্যাপ্রোচে প্রোপ্রাইটার ফান্ড বার করতে হয়। যখন আমরা লায়াবিলিটি অ্যাপ্রোচে প্রোপ্রাইটার ফান্ড বার করব, তখন প্রোপ্রাইটার ফান্ড তৈরি হবে হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে প্লাস রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, এদের দুজনকে নিয়ে তৈরি হয়। কি বললাম? যে শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ করে আমাদের হবে হচ্ছে প্রোপ্রাইটার্স ফান্ড। যখন অ্যাসেটস অ্যাপ্রোচে করব তখন কি করব? তখন যেটা করব, ফিক্সড অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এখানে এরকম ভাবেও করতে পারি, ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে? আর তার সঙ্গে আমরা মাইনাস করব লেস লং টার্ম লোন। দুটো জায়গায় কিন্তু উত্তর সমান সমান আসতে হবে। কি বলছি? যে দুটো জায়গাতেই কিন্তু আমার উত্তর সমান সমান আসতে হবে। তার কারণ আমরা জানি যে একটা ব্যালেন্স শিটে দুটো দিক সব সময় সমান হয়, এখানেও তার ব্যতিক্রম হবে না। তাহলে এইভাবে আমাকে অ্যাসেটস অ্যাপ্রোচে কি করতে হবে? প্রোপ্রাইটার ফান্ডকে তৈরি করতে হবে। এবারে যেমনভাবে আমরা এর আগে অঙ্কগুলো করেছি, ঠিক অঙ্কের মতন করে, মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের মতন যে যে জায়গাগুলো দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে সেরকম ভাবেই করতে শুরু করব। পরপর বার করবার চেষ্টা করব এই সমস্ত আইটেমগুলো। তা আমি তোদের এখন যে অঙ্কটা করাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রবলেম নাম্বার 40। এই অঙ্কটা 2015 সালে এসেছিল। প্রথমেই দেখ লেখা রয়েছে জিপি রেশিও। তাহলে এটা আমরা কি লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে ওয়ার্কিংস। হলো, প্রথম লিখলাম গ্রস প্রফিট রেশিও। তাহলে গ্রস প্রফিট রেশিও কত? 25/100, মানে 1/4। জিপি রেশিওর ফর্মুলা কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইকুয়ালস টু 1/4। দেখ, গ্রস প্রফিটটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। কত দেওয়া আছে গ্রস প্রফিট? গ্রস প্রফিট দেওয়া রয়েছে 3,75,000। লিখলাম 3,75,000 ডিভাইডেড বাই সেলস ইজ ইকুয়াল টু 1/4। দেয়ারফর সেলস অথবা রেভিনিউ ফ্রম অপারেশন, বর্তমান দিনে সেলসকে রেভিনিউ ফ্রম অপারেশন বলা হয়ে থাকে। 3,75,000 ইন্টু 4 করলে কত হবে? 15 লাখ টাকা। তাহলে 15 লাখ টাকা বেরিয়ে গেল হচ্ছে আমার সেলস। মনে হয় বোঝাতে কোনো সমস্যা হয়নি বা তোরাও বুঝতে পেরেছিস। একটু দেখে নেওয়া যাক যে 15 লাখ টাকাই এসছে কিনা। হ্যাঁ, 15 লাখ টাকাই এসছে। এবারে আমরা যদি অঙ্কের দিকে তাকাই তাহলে দেখ, অঙ্কের মধ্যে এখানে বলেছে স্টক টার্নওভার রেশিও বেসড অন কস্ট অফ গুডস সোল্ড 9 টাইমস। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে
সেটা হচ্ছে কি যে কস্ট অফ গুডস সোল্ডটাকে বার করে নেওয়ার চেষ্টা করব। তাহলে লিখলাম কস্ট অফ গুডস সোল্ড, আমি সংক্ষেপে লিখলাম, তোরা কিন্তু চেষ্টা করিস অবশ্যই পুরো কথাটা লিখতে, মানে পরীক্ষায় নাম্বার কেটে দেবে। রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেলস মাইনাস গ্রস প্রফিট। তাহলে সেলস কত? 15 লাখ টাকা মাইনাস গ্রস প্রফিট কত আছে? গ্রস প্রফিট দেওয়া রয়েছে 3,75,000 টাকা। 3,75,000 টাকা। তাহলে কি করলাম? 15 লাখ টাকা থেকে 3,75,000 মাইনাস করলে বেরোলো 11,25,000 টাকা। হয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড। এবার যেহেতু আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বার করে ফেলতে পেরেছি, সেই জন্যে আমাদের এখন তাহলে স্টক টার্নওভার রেশিও বার করতে কোনো অসুবিধে হবে না। আমার এখানে জায়গার খুব অভাব, সেই জন্য আমি চেষ্টা করছি একটু এদিক ওদিক করে করতে, তোরা একটু মানিয়ে নিস। তাহলে লিখলাম যে স্টক টার্নওভার রেশিও কত দিয়েছে? স্টক টার্নওভার রেশিও দিয়েছে এখানে আমার 9 টাইমস, মানে হচ্ছে 9। লিখলাম COGS ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক ইজ ইকুয়াল টু 9। তাহলে আমার COGS কত বেরিয়েছে? 11,25,000 ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক ইজ ইকুয়াল টু 9। তাহলে ভাগ করতে হবে। তাহলে 11,25,000কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 1,25,000। তাহলে আমার অ্যাভারেজ স্টক বেরোলো 1,25,000 হলো। এই যে আমাদের 1,25,000 টাকা অ্যাভারেজ স্টক বেরোলো, যে কথাটা বলবার সেটা হচ্ছে যে অঙ্কের মধ্যে তো কোথাও, কি বলছি, যে অঙ্কের মধ্যে তো কোথাও ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক বলা নেই। তাহলে লেখ অ্যাসিউমিং অ্যাভারেজ স্টক সমান সমান ক্লোজিং স্টক সমান সমান 1,25,000 টাকা। তাহলে আমরা এখান থেকে ক্লোজিং স্টক মানে ক্লোজিং ইনভেন্টরি বার করে ফেললাম। আপাতত এই ভিডিওটা এটুকুই, আবার পরবর্তী ভিডিওটা পরবর্তী জায়গাগুলোকে নিয়ে ফিরে আসবো।